Good afternoon, students. Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon, sir. Good afternoon, sir. আমার কথা শোনা যাচ্ছে তো নিশ্চয়ই? একটু আমার স্ক্রিনটা, প্রিয়াঙ্কা ম্যামের স্ক্রিনটা দেখা যাচ্ছে, একটু আমি একটু স্ক্রিনটা চেক করবো। প্রিয়াঙ্কা, Okay, okay. Good afternoon, student. আমি কি তাহলে অফ করব, স্ক্রিন শেয়ারটা অফ করব? একটু Good afternoon, ma'am. দেখা যাচ্ছে? ভিজিবল? হ্যাঁ, দেখা যাচ্ছে। Yes, sir. Yes, sir. Yes, sir. Visible. ওকে ওকে, প্রিয়াঙ্কা স্টার্ট করো। ওকে। স্টুডেন্ট শোনা যাচ্ছে আমার কথা? Yes, ma'am. হ্যাঁ, শোনা যাচ্ছে। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আজকে আমরা আজ আমরা class হ্যাঁ, কর। আজকে কে শুরু করবে? একটা রিভিশন ক্লাস আমরা অলরেডি এটা করেছি, তাও যারা পরে জয়েন করেছে তাদের জন্য আজকে আমরা আবার ক্লাসটা করাচ্ছি। জেনারেল মেথডে ইলিপস ড্রয়িং করা। জেনারেল মেথড যেটা কি মেথড, অর্থাৎ ডাইরেক্ট্রিক্স এন্ড ফোকাস মেথডে আমি ইলিপস ড্রয়িং করব। এটাকে একটু জেনারেল মেথড কেন বললাম? এই মেথডে according to depending on the eccentricity, we can draw the ellipse, parabola and hyperbola. By the same procedure, the curve will be generated as its own eccentricity value. It may be parabola, it may be hyperbola, and it may be ellipse. প্রিয়াঙ্কা, কোশ্চেনটা চলো শুরু করতে। কোশ্চেনে করে যাব। এসেন্ট্রিসিটি অনুযায়ী কার্ভ কি সেগুলো বলবো না? ওটা করতে করতে বলে দেবো, আস্তে আস্তে বলে দেবো। ওকে ওকে। Construct a curve of eccentricity equal to 2/3. প্রিয়াঙ্কা ফন্টটা একটু বড় করতে হবে। And ওকে। distance, ঠিক আছে, যা হয়েছে আমি বলে দিচ্ছি একটু। Construct a curve of E equal to 2/3. Here E is eccentricity. It is a fraction. It may be equal to 1, it may be greater than 1, or it may be less than 1. To draw ellipse, value of E is less than 1. To draw parabola, the value of E is equal to 1. And to draw hyperbola, the value of E is greater than 1. Construct a curve of E equal to 2/3 and distance between the focus and directrix is 50 millimeter. আমাকে একটা কার্ভ ড্র করতে বলেছে। এটা ইলিপস না প্যারাবোলা না হাইপারবোলা আমাকে বলা হয়নি, শুধু বলা হয়েছে এর এসেন্ট্রিসিটি ইকুয়াল টু 2/3 আর কি ডিস্টেন্স ফ্রম দা ফোকাস এন্ড ডাইরেক্ট্রিক্স। এটা কোশ্চেন দেওয়া থাকবে, ফোকাস থেকে ডাইরেক্ট্রিক্স যে ডিস্টেন্সটা দেওয়া থাকবে 50 মিলিমিটার। সবার আগে একটু বুঝিয়ে দিই যে এসেন্ট্রিসিটি কি করে বুঝবো, সেটা লেস দ্যান 1 না গ্রেটার দ্যান 1 নাকি ইকুয়াল টু 1। দেখো ই এর যে ভ্যালুটা আছে 2/3, এটা একটা ফ্র্যাকশন, এর নিউমারেটর 2 ডিনোমিনেটর 3, তাহলে এর মধ্যে 2 ইজ লেস দ্যান 3, তাহলে এটা কি হলো, একের চেয়ে ছোট হলো, লেস দ্যান 1। যারা কিনা বাংলা ভার্সনে পড়াশোনা করে এসেছি তাদের জন্য বলছি যে 2/3 একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, এর উপরের পার্টটা লব, এটা 2, নিচের পার্টটা 3 হর। 2 যেহেতু উপরের পার্টটা যদি ছোট হয়েছে তাহলে এটা লেস দ্যান 1 দা প্রপার ফ্র্যাকশন। আর যদি কিনা ইটা ইকুয়াল টু 1 হতো, অর্থাৎ 2/2 বা 3/3 অর ইকুয়াল টু 1 লেখা থাকতো, যদি রেশিওটা 1:1 হতো, তাহলে সেটাকে আমরা বলতাম যে প্যারাবোলা। আর যদি সেটা গ্রেটার দ্যান 1 হয়, অর্থাৎ একের থেকে বড় হয়, তাহলে ঠিক রিভার্স ফ্র্যাকশন, যেমন ধরি 3/2, মানে উপরের পার্টটা বড় আর নিচের পার্টটা ছোট যদি হয়, তখন সেটা গ্রেটার দ্যান 1 হয় বা ইমপ্রপার ফ্র্যাকশন বলা হয় সেটাকে, বা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে সেটাকে সেক্ষেত্রে হবে হাই প্যারাবোলা। এটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো, ফর হাই প্যারাবোলা ইজ হাই, সো ভ্যালু অফ ই ইজ গ্রেটার দ্যান 1, হাই।
also be high. Then প্রিয়াঙ্কা উল্টো হলো। উল্টো হয়েছে? প্রিয়াঙ্কা হ্যাঁ, হ্যাঁ। ই লেস দেন 1 হলে ই লেস দেন 1 হলে হবে ইলিপস। হ্যাঁ হ্যাঁ, সাইনটা চেঞ্জ হয়ে গেছে, তাই সাইনটা তো? চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। আমি সরি, স্লিপ সাইনটা অফ দ্য পাই। পেন, জাস্ট স্লিপ অফ দ্য পেন। কারেক্ট। ওকে, এই কোশ্চেনের মধ্যে তোমাকে ফোকাস থেকে ডাইরেক্ট্রিক্স ডিসটেন্সটা দিয়ে দেওয়া থাকবে, 50 মিলিমিটার। যেটা টাইম ছিল আমাদের 2:55 সেটাই শুরু হয়েছে। ওকে, এটা হচ্ছে 50 মিলিমিটার ডিসটেন্সটা দেওয়া থাকবে। সেই 50 মিলিমিটার ডিসটেন্সকে আমি কতগুলো রেশিওতে ভাগ করব, কিভাবে ডিস্ট্রিবিউট করব, সেটাকে ডিভাইড করব। এট ফার্স্ট কাম টু দ্য পয়েন্ট ই, এসেন্ট্রিসিটি। সেখানে কি করতে হবে, 2 and 3 এই দুটোকে প্লাস করতে হবে। এটা প্লাস করে যে ভ্যালুটা বেরোবে, তাহলে আমার ওই ডিসটেন্সটাকে ততগুলো ডিভাইড করতে হবে। এটা কি 2 + 3 কত হয়, 5 হয়। তাহলে আমাকে 50 মিলিমিটার লেন্থটাকে আমাকে 5 দিয়ে ডিভিশনস করতে হবে। তাহলে আগে দেখে নিই আমাদের একটা ইলিপস এর মধ্যে ডাইরেক্ট্রিক্স, ফোকাস, ভার্টেক্স এর পজিশন গুলো কোথায় থাকে, সেটা ম্যাম বোর্ডে দেখাচ্ছেন, মন দিয়ে দেখবে। এটা ইরেজ করে দেবো? লেখা হয়ে গেছে, একবার পড়ে দিই। কনস্ট্রাক্ট আ কার্ভ অফ ই 2/3 and distance between focus and directrix is 50 মিলিমিটার। আশা করি সবার লেখা হয়ে গেছে, এবার মুছে দিতে পারো। এবি লাইনটাকে বলে ডিরেক্ট্রিক্স, এফ হচ্ছে একটা পয়েন্ট, এটাকে বলে ফোকাস, ভি হচ্ছে ভার্টেক্স, অ্যান্ড সি হচ্ছে এবির উপরে একটা পয়েন্ট। এখানে সিটা আমরা ডিরেক্ট্রিক্স হিসেবেই ডিনোট করব, ঠিক আছে? এই ইলিপসটা আমরা যে মেথডে আঁকবো, সেখানে আমি একটু বলে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। র্যান্ডম কতগুলো লাইন আগে আমরা আঁকবো, তারপর আমরা ইলিপসটা পাবো। কাজে এই লাইনের গ্যাপ যত ক্লোজ নেবে, তোমার ইলিপসের কার্ভটা মেলাতে তত কষ্ট হবে। এই লাইনের গ্যাপ যত ছোট নেবে, যত ক্লোজ নেবে, তোমার ইলিপসটা মেলাতে তত কষ্ট হবে। সেজন্য সার্টেন ডিস্টেন্স মেনটেন করে করে নেবে, যদিও এই লাইনগুলো র্যান্ডমলি নেওয়া হয়, ঠিক আছে? এবার আমরা আঁকা শুরু করছি, ঠিক আছে? আবার আরেকবার বলে দিই, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স, ভার্টেক্স। এখান থেকে ইটা বলে দে, ই এর রিলেশনটা এখান থেকে ছবি থেকে বলে দে, ওকে, ই এর ফর্মুলাটা। is equal to distance of the point from focus divided by distance of the point from directrix। অর্থাৎ টু ভার্টেক্স। স্মল ই
বুঝছো তো? VF বাই VC, এটা সব সময় মনে রাখবে। স্মল e is equal to VF by VC. VF Okay. by VC, where V is the vertex, F is the focus, and C is the point on the directrix which intersected by the major axis of the ellipse. ওই যে CVF যে লাইনটা আছে সেই লাইনটা হচ্ছে যে অর্থাৎ এন্ড ভি থেকে ভি ড্যাশ, প্রিয়াঙ্কা ভি ড্যাশ নামটা পয়েন্টটাতে, ভি থেকে ভি ড্যাশ এই লেনটা হচ্ছে মেজর অ্যাক্সিস অফ দ্য এলিপস। ভি ড্যাশ হচ্ছে মেজর অ্যাক্সিস, এই মেজর অ্যাক্সিসটা এক্সটেন্ডেড হয়ে যেখানে ডাইরেক্ট্রিক্সকে ইন্টারসেক্ট করছে সেখানে সি পয়েন্ট তাকে বলা হচ্ছে। মাইনর অ্যাক্সিসটা এখান থেকে বোঝা যাবে না, এখন মাইনর অ্যাক্সিস আমরা অন্য একটা মেথডে দেখাতে পারবো। অর্থাৎ একটা ইলিপসটা তো অ্যাকচুয়ালি সার্কুলার হয় না, সার্কেলের ক্ষেত্রে যেমন সমস্ত ডায়ামিটারগুলো ইকুয়াল হয়, ঠিক কিন্তু সেক্ষেত্রে আমাদের ইলিপসের ক্ষেত্রে কি হয়, দুটো অ্যাক্সিস থাকে আমরা ধরে নিই। একটা হচ্ছে সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে মেজর অ্যাক্সিস, আর সবচেয়ে ছোট যেটা সেটা মাইনর অ্যাক্সিস বলা হয়। এই মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস একে অন্যকে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। Here is drawn AB is a horizontal line, it is major axis of the ellipse, and the CD is the perpendicular line on the AB, perpendicular bisector also. It is the minor axis. Minor means very short, minimum length তাকে বলে minor, আর যদি আমি maximum length এর হয় তাহলে সেটা হচ্ছে major। তো মেজর অ্যাক্সিস যেখানে ডাইরেক্ট্রিক্সকে ইন্টারসেক্ট করলো সেই পয়েন্টটাকে বলা হচ্ছে সি। তাহলে ই এর ডেফিনেশন থেকে আমরা বলছি যে ডিসটেন্স ফ্রম দা ভার্টেক্স টু ফোকাস ডিভাইডেড বাই ডিসটেন্স ফ্রম দা ভার্টেক্স টু ডাইরেক্ট্রিক্স, অর্থাৎ VF বাই VC ভার্টেক্স থেকে ফোকাসের ডিসটেন্স ডিভাইডেড বাই ভার্টেক্স থেকে ডাইরেক্ট্রিক্সের ডিসটেন্সটাকে আমরা ই দিয়ে ডিনোট করি। দিস ইজ কল্ড এসেন্ট্রিসিটি। তোমরা ম্যাথে যখন মানে আমরা যখন ম্যাথে যখন এই অঙ্কগুলো করব তাহলে এর উপর অঙ্ক করতে হয়, কিন্তু ড্রয়িংটা আমাদের এই গ্রাফিক্সে করতে হবে। এবার ড্রয়িং এ চলে যাচ্ছি। এবার আমরা ড্রয়িংটায় চলে যাব। হুম, VF বাই VC স্টুডেন্টরা লিখে রাখো, E ইকুয়াল টু VF বাই VC। first of all, draw a vertical line, perpendicular vertical line named AB, and C is on the line. Draw an horizontal line by the help of T square. Distance বলা ছিল focus to directrix হচ্ছে 50 mm. From C we measure 50 mm to get F, means focus. Now add 2 plus 3 is equal to 5. We have to divide CF into 5 equal divisions. Okay, CF into 5 equal divisions. That means each division must be 10 millimeter. 1, 2, 3, 4, 5. If it's 1 by 3, then we have to divide it in 4 equal divisions. Okay. Is it clear? Yes. স্টুডেন্ট একটু Yes, রিপ্লাই ma'am. করো, তোমরা শুনতে পারছো কিনা, রিপ্লাই করো একটু। হ্যাঁ, আবার বলি, ধরো এখানে যেমন জেনারেলি পরীক্ষার সময় আমাদের এই ডিসটেন্সটা এমন একটা নাম্বার দেয় যেটা এক্স্যাক্টলি ডিভিজিবল হয়ে থাকে। যেমন CF এখানে বলা হয়েছিল অ্যাকর্ডিং টু কোশ্চেন CF was 50 millimeter and the sum of the ratios are 2 plus 3 equal to 5. The 50 is exactly divisible by 5, but unfortunately if it is not divisible, then we should divide this CF line by means of our procedure where we have divided in this case of scale. আমরা স্কেলের বেলা যেরকম ভাবে আমরা ইকুয়াল ডিভিশন করেছিলাম, ইনক্লাইন লাইন টেনে টেনে, প্যারালাল লাইন টেনে টেনে, ঠিক সেভাবেই করতে হতো যদি কিনা এটা এক্স্যাক্টলি ডিভিজিবল না হতো। আমি কি বোঝাতে পারলাম? যেমন 50 Yes. মিলিমিটারটা যেমন ডিভিজিবল বাই 5, কিন্তু যদি এটা Yes, sir. ডিভিজিবল না হতো তাহলে তুমি কিন্তু মেজার করে, ম্যাডাম কি করলেন, 50 মিলিমিটার লেন্থটা আছে, উনি 5 ডিভিশন আছে বলে উনি স্কেল দিয়ে আমরা করতে পারবো, স্কেল দিয়েই করতে, ডায়াগোনাল স্কেল দিয়ে 10 10 করে ডিভাইড করলাম,
কোনো প্রবলেম হলো না। জেনারেলি এরকমই থাকে। যদি বাই চান্স কোনো সময় পরীক্ষায় এসে গেল যে একটা অদ্ভুত ডিভিশন, সাপোজ ধরো সি থেকে এফ দেওয়া রয়েছে তোমার 58 মিলিমিটার, আর তোমাকে 5 ডিভিশন করতে হবে, তখন তো আমরা এক্স্যাক্টলি ডিভিসিবল হবে না। তখন কিন্তু আমরা স্কেলের সময় যেভাবে আমরা করেছিলাম যে ইনক্লাইন লাইন টেনে যে ভার্টিক্যাল বা হরিজন্টাল লাইনকে যেভাবে আমরা ইকুয়াল ডিভিশন করি, ঠিক সেই মেথডে ইকুয়াল ডিভিশন করতে হবে। ঠিক ওকে? আছে প্রিয়াঙ্কা, তারপরে? হ্যাঁ, এরপর আমরা ভার্টেক্স অর্থাৎ ভি এর পজিশনটা দেখবো, যেটার উপরে কিন্তু কার্ভের নেচার ডিপেন্ড করছে। V to F 2 units, F 0 1 2. Again V to C 3 units, it's my C, it's 0 1 2 3, it's my vertex. Is it clear to all? Yes, ma'am. Yes, madam. আমি একবার বলে দিই, যদি ভি পয়েন্টটাকে আমাকে ডিসিশন নিতে ভিটা কোথায় হবে। ভিটাকে ডিসিশন নেওয়ার জন্য আমাকে দেখতে হবে ভি এফ আছে 2 ইউনিট, তার মানে এফ থেকে ভি এর ডিস্টেন্স হবে 2 ইউনিট। আমি দুটো ঘর মেজার করে ফেললাম, সেখানে কি ভি লিখলাম। আবার চেকিং করার জন্য ঠিক করলাম কিনা চেকিং করার জন্য কি করতে পারি, যে ভিসি 3 ইউনিট, তার মানে সি থেকে ভি এর ডিস্টেন্স 3 ইউনিট হবে। অটোমেটিক্যালি সি থেকে যদি আমি মেজার করি, দেখি গিয়ে থার্ড পয়েন্টে গিয়ে ভি পড়ছে, তাহলে আমি এখান থেকে দেখো আমি according to figure the VF is 2 units and the CV is 3 units. You can take the ratio, it will be also 2/3, 2:3. Any query up to this, students? Any query? No, sir. No, sir. Okay. From V, we draw a perpendicular line. VF equal to VE. VF equal to VE. No need to write this in your sheet or in your paper. Don't write this, okay? VF equal to VE, join C and E and extend it. From V, we draw a perpendicular line, then VF equal to VE and join C and E and extend it. Clear? Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, ma'am. After V, we take randomly some points, number 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and so on, randomly. No need to measure randomly, but try to don't take it so close. Okay? Take some distance. আচ্ছা, একটু বলে দিই, এখানে ম্যাডাম যে ডিভিশন গুলো করলেন এগুলো কিন্তু পয়েন্ট নিলেন, কিন্তু আমাদের বুঝতে সুবিধার জন্য উনি একটু বড় বড় করে দেখিয়েছেন, লাইন এঁকে দেখিয়েছেন, কিন্তু ওগুলো পয়েন্ট ছিল। এবারে তোমাদের বুঝতে সুবিধার জন্য এটা করা হয়েছে। এবার যেটা র্যান্ডমলি বলা হলো, যত ম্যাম বললেন যে ক্লোজ নিতে না, আবার খুব ডিস্টেন্সও যেতে না, আমরা তাহলে কোনটা মেনটেন করব, দুটো কারণটা জেনে নাও। ম্যাডাম যদি বললেন যে ক্লোজ নিলে কি প্রবলেম হবে, যদি ক্লোজ নাও দাগগুলো, তাহলে প্রথমত ছবিটা ডার্ক হবে, অর্থাৎ ক্লামজি দেখাবে। আর নাম্বার 2, তোমার অনেক টাইম লেগে যাবে, কারণ যতগুলো তুমি পার্টিকুলার লাইন টানবে ঠিক ততগুলো তোমার কিন্তু আর্কও টানতে হবে, তাহলে সেই টাইমটা তোমার কনজাম্পশন হবে। এই জন্য খুব ক্লোজ নেবে না। আবার যদি খুব ফার অ্যাওয়েতে নাও, অনেক দূরে দূরে নাও, তাহলে কি হবে, যে পয়েন্ট গুলো পাবে সেগুলো কিন্তু কন্টিনিউয়েশন পাবে না, অর্থাৎ ফ্রেঞ্চ কার্ভ বসাতে তোমাদের অসুবিধা হবে। তার জন্য আমরা যেটা মেনটেন করি, 5 to 10 মিলিমিটারের মধ্যে একটা মেজারমেন্ট নিয়ে আমরা গ্যাপটাকে করি, যদিও এখানে কোনো মেজারমেন্টের দরকার পড়ে না। তুমি র্যান্ডমলি যে কোনো, যেমন স্কেলের ক্ষেত্রে কি মেজারমেন্ট দিতাম না, কিন্তু এটা ইকুয়াল রাখতাম, কিন্তু এবারে ইকুয়াল রাখারও দরকার নেই। কিন্তু আমাদের ছবিটাকে যদি ভালো করে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমাদের যদি একটু ইকুয়াল লেন্থে নিয়ে থাকি, তাহলে যে আমাদের যে ড্রয়িংটা দেখাবে সেটা খুব সুন্দর দেখাবে। অ্যাভয়েড করবে এফ পয়েন্টটাকে। এই যে ম্যাডাম যখন ভি থেকে আগে দিয়ে ম্যাডাম বলেছিলেন
আজকে আমি আবার বলে দিচ্ছি যে ভি থেকে যে আমি যে ডিভিশন গুলো করেছিলাম এট র্যান্ডমলি মেজারমেন্ট নিয়ে, তার মধ্যে কোনো পয়েন্ট যেন এফ এর উপর পড়ে না যায়। দেখো আজকে কিন্তু এফ এর মধ্যে কোনো পয়েন্ট পড়েনি, তার আগে পরে নিয়ে নেবে, কারণ এখানে তো তোমাকে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করতে হবে না। তার জন্য তুমি এমন ভাবে যেন এফ এর উপর দিয়ে ওভারল্যাপিং না হয়, এফ পয়েন্টটাকে বাঁচিয়ে, ফোকাস পয়েন্টটাকে বাঁচিয়ে তুমি ভার্টিক্যাল লাইনগুলো আঁকবে। একটু রাফলি আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি এই লাইনগুলো টানছি, এই লাইনগুলো আমি যত ক্লোজ নেব আমার ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জয়েন করতে তত প্রবলেম হবে। আবার যদি আমি খুব বেশি ডিস্টেন্স নিই তাহলেও প্রবলেম হবে। সেজন্য সার্টেন একটু ডিস্টেন্স মেনটেন করে আঁকার চেষ্টা করবে। এইভাবে আমি যদি দেখো, তোমরা অনেকেই ড্রয়িং করে দেখিয়েছো আমাদেরকে অনেকেই ড্রয়িং করে দেখিয়েছো, সেগুলো সুন্দর হয়েছে। যারা এখনো ড্রয়িংটা করোনি তারা সেই ড্রয়িং গুলোকে দেখলে পরে বুঝতে পারবে। আর ম্যাডাম ভিডিও তো দিয়েছেনই, সেখান থেকেও দেখে নেওয়া যাবে কিভাবে আমরা ডিস্টেন্সটা মেনটেন করব। ওকে প্রিয়াঙ্কা, ক্যারি অন। taking 1 to 1 prime as radius, 1 to 1 prime radius, F center, 1 to 1 prime radius, F center, cut 1 to 1 prime line up and below. 1 to 1 prime radius. আমি একটু বলে দিই একটু জায়গায় আমরা বাদ দিয়ে গেছি। যে এই যে ভার্টিক্যাল লাইনগুলো এঁকেছেন ম্যাম কি করলেন, এট ফার্স্ট ভি কে সেন্টার করে ভিএফ রেডিয়াস, ভি কে প্রথমে এট ফার্স্ট ভি থেকে একটা ভার্টিক্যাল লাইন টেনেছিলেন, ভিএফ টাকে রেডিয়াস করে ভিএফ এর ইকুয়াল করে একটা আর্ক টেনেছিলেন যেটা কিনা ভিই তে ইন্টারসেক্ট করেছে। তাহলে ভিএফ ইকুয়াল টু ভিই, ভিএফ ইকুয়াল টু ভিই। এবারে সি এন্ড ই জয়েন করে এক্সটেন্ড করেছেন। এবার যে ম্যাডাম যে পয়েন্টগুলো নিয়েছিলেন র্যান্ডমলি, সেখান থেকে প্রতিটা পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন টেনেছেন বাই মিনস অফ সেট স্কোয়ার। দেখো যেখানে ম্যাডাম পয়েন্টগুলো নিয়েছেন, ভি কে বাদ দিয়ে যে পয়েন্টটা নেওয়া শুরু করলেন সেটা 1 2 3 4 করে পয়েন্ট আউট করেছেন বা মার্কিং করেছেন। খুব বি অ্যালার্ট অ্যাবাউট দ্য মার্কিং, কারণ এই নাম্বারিংটা কিন্তু এমন ভাবে ম্যাডাম করেছেন যেটা কিনা তোমার প্রসিডিওরকে মনে রাখতে সাহায্য করবে। তাহলে 1 2 3 4 এই যে পয়েন্টগুলো থেকে যে ভার্টিক্যাল লাইনগুলো উনি এঁকেছেন, সেটা কিন্তু ওই সিই লাইনকে, এক্সটেন্ডেড সিই লাইনকে করেসপন্ডিং পয়েন্টগুলোকে ওরই একই রকমের নাম দিয়েছেন। অর্থাৎ 1 এর রেসপেক্টে 1 ড্যাশ, 2 এর রেসপেক্টে 2 ড্যাশ, 3 এর রেসপেক্টে 3 ড্যাশ দিয়েছেন। এর মানে আছে, এর কারণ আছে। 1 থেকে 1 ড্যাশ একটা লাইন, 2 থেকে 2 ড্যাশ একটা লাইন, 3 থেকে 3 ড্যাশ একটা লাইন, এভাবে পয়েন্টার গুলো নিয়েছেন। এই পয়েন্ট গুলোকে ওনার কোনো রেডিয়াস নিতে কাজে লাগবে। এবার ডান দিকে ম্যাডাম যে লিখে দিচ্ছেন, এটা কিন্তু তোমাদের একটা কোড। অর্থাৎ ম্যাডামের পুরো কথাটা যদি আমরা মনে রাখতে না পারি, তাহলে সেই কোডটা দেখে আমার মনে পড়ে যাবে ম্যাডাম কি বলেছিলেন বা আমি কি বলেছিলাম। যেমন 1 থেকে ম্যাডাম লিখেছেন রাইট সাইড টপ কর্নারে 1 1 ড্যাশ ব্র্যাকেটে রেডিয়াস, তার মানে আমাকে এবার রেডিয়াস নিতে হবে 1 থেকে 1 ড্যাশ ডিস্টেন্সটাকে কম্পাস দিয়ে। তারপর এফ এ লিখেছেন সেন্টার। এবার এফ এর ব্র্যাকেটে লিখে সেন্টার দিলাম কি, এরপর আমি এই রেডিয়াসটা নেওয়ার পর আমি সেন্টারিং করব পয়েন্ট এফ কে বসিয়ে। আমি কাকে কাট করব, ঠিক 1 1 ড্যাশ থেকে যে লাইনটা গেছে তাকেই আমি কাট করব, যার উপর মেজারমেন্ট করেছিলাম ঠিক সেই লাইনটাকেই কাট করব উপরে আর নিচে। এক্ষেত্রে একটা খুব ভালো গল্প আমাদের মনে পড়ে, সেই কালিদাসের গল্পটা মনে রাখতে হবে, যেখানে কিনা উনি যে গাছে বসেছিলেন সেই গাছটাকেই, সেই ডালটাকেই উনি কাটছিলেন, ঠিক সেরকমই গল্পটা। অর্থাৎ আমি যেই লাইন থেকে মেজারমেন্টটা নিলাম ঠিক সেই লাইনটাকেই আমি কাট করব, কিন্তু সেন্টারটা দেবো পাল্টে। আমি প্রথমে 1 থেকে 1 ড্যাশ মেজারমেন্ট নিয়েছিলাম বাই দ্য কম্পাস, তারপর আমি পুট করলাম এফ পয়েন্টে অ্যাজ সেন্টার, তারপর দুটো আর্ক টানলাম ওই মেজর অ্যাক্সিস এর উপরে এবং নিচে, যেটা কিনা 1 1 ড্যাশকেই কাট করবে। হ্যালো, বুঝতে পারলে স্টুডেন্টরা? এবার দেখো ম্যাডাম কি করছেন। নেক্সট, আমি কম্পাস দিয়ে দেখাই তাহলে ওদের বুঝতে সুবিধা হবে। 2 2 2 ড্যাশ, 2 2 2 ড্যাশ, ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ 2 2 2 ড্যাশ মার্কটা নিলাম, এফ কে সেন্টার করলাম, এই কাটলাম, এই কাটলাম। খুব সুন্দর বোঝা গেছে।
ঠিক 2 মেজারমেন্ট নিয়েছেন রেডিয়াস এফ কে সেন্টার করে দুটো লাইনকেই 2 লাইনটাকে উপরে আর নিচে কাট করেছেন। হ্যাঁ প্রিয়াঙ্কা তুই বল এবার। 3 to 3 dash। 3 to 3 dash নিলাম, এফ কে সেন্টার করে এই কাটছি, আবার এই কাট। এইভাবে 4 to 4 dash 4 to 4 dash নেব, এফ সেন্টার করে কাটতে থাকবো। মনে হবে যে আমি উঠছি, কিন্তু একটা সময় আসবে যখন তুমি নামবেও, এবং শুধু নামবে না, এই লাইনটার উপরে তোমার পড়ে যাবে পয়েন্ট। তার মানে তোমার কার্ভের পয়েন্টটা শেষ, আর তোমাকে লাইন টানতে হবে না। কিন্তু যতক্ষণ না তুমি এই লাইনে আসছো ততক্ষণ পর্যন্ত তোমাকে কিন্তু এই পয়েন্ট এবং লাইন নিয়েই যেতে হবে ট্রায়াল এন্ড এরর মেথড অনুযায়ী। বোঝা গেল? Yes, ma'am. হ্যাঁ, এইভাবে এটা কতক্ষণ পর্যন্ত আঁকবো? যতক্ষণ না পর্যন্ত কার্ভটা আবার নামতে নামতে গিয়ে এই আর্ক গুলো নামতে নামতে গিয়ে একটা এন্ডে গিয়ে মিশবে। কোন এন্ড? ঠিক আবার মেজর অ্যাক্সিসকে যেমন আমরা শুরু করেছিলাম ভি পয়েন্ট থেকে একটা ভার্টেক্স এসেছিল, ঠিক সেরকমই আবার এন্ডে গিয়ে আরেকটা ভার্টেক্স আসবে। সেখান থেকে আমরা এবার ড্রয়িংটা চেক করবো কি করে? ইলিপসটা আঁকার পর আমরা চেক করবো কি করে? আমরা টিচার একটা কোশ্চেন দিয়ে দেবো, যে আমরা বলে দেবো যে এখান থেকে মেজার দ্য লেন্থ অফ দ্য মেজর অ্যাক্সিস অফ দ্য ইলিপস। কোশ্চেন এরকম একটা করা থাকবে। যেহেতু এবছর সবাই ইনস্ট্রুমেন্ট ছাড়াই প্রায় ড্রয়িং করছে, তার জন্য আমরা এরকম ধরনের এত তো চেকিং করা সম্ভব থাকে না। তখন আমরা কি করি, যখন পরীক্ষার সময় আমরা কোশ্চেনটা এভাবে প্রেজেন্ট করি যে এমন একটা ভ্যালু তোমাকে জিজ্ঞাসা করা হয় যেই ভ্যালুর মেজারমেন্টটা থেকে বুঝে যাবো প্রথমেই আমরা তোমার ড্রয়িংটা ঠিক করেছো কি করনি, সেখানে একটা শর্টিং হয়ে যাবে। সাপোজ এখানে আমরা ভি থেকে ভি ড্যাশ যে লেন্থটা, অর্থাৎ আমি প্রথম যে ভার্টেক্স পেয়েছি আবার ফার্দার যে ভার্টেক্স যেখানে পাবো সেই ডিস্টেন্সটা ভি টু ভি ড্যাশ। প্রিয়াঙ্কা একটু নামটা দিয়ে ওখানটা ভি ড্যাশ দিয়ে রাখ, লাস্ট পয়েন্টে যদি ভি ড্যাশ নামটা আসে, তাহলে ভি টু ভি ড্যাশ এই লেন্থটা হচ্ছে লেন্থ অফ দ্য মেজর অ্যাক্সিস। সাপোজ তোমার কোশ্চেনে বলা হলো ফ্রম ইউর ড্রয়িং মেজার দ্য লেন্থ অফ দ্য মেজর অ্যাক্সিস, তখন যে যে ঠিকঠাক করে আঁকবে তার ভ্যালুটা একদম পারফেক্ট আসবে আমাদের সাথে, আর যে কিনা একটু ডিফার করে যাবে তবে আমরা 1 to 2 মিলিমিটার ডিফারেন্স এলে পরে আমরা সেটাকে ভুলের মধ্যে ধরি না। কাজে তোমাদের কাছাকাছি একটা লেন্থে আসতে হবে, আমরা সেখান থেকে বুঝে যাবো যে ড্রয়িংটা ঠিক হয়েছে কিনা। কিন্তু ধরো তোমাকে আমার আসা উচিত যে মেজর অ্যাক্সিস এর লেন্থ আসা উচিত 7 সেন্টিমিটার, তোমার সেখানে এলো 6.5, অর্থাৎ 5 মিলিমিটার তোমার এরর চলে এলো। তার মানে বুঝতে হবে তোমার ড্রয়িং কোথাও ভুল হয়েছে। তারপর আমরা সেটা মাইনুটলি চেক করবো কোথায় ভুলটা হয়েছে। কিন্তু এই আবার যার ধরো এলো 7.2, তাকে আমরা ভুলের মধ্যে ধরবো না, ভুল কিন্তু ভুলের মধ্যে ধরবো না, ওটা আমরা একটু ইগনোর করবো ওই ভুলটাকে। বা 6.8 তাহলেও সেটা ইগনোর করবো, কিন্তু 6.5 চলে এলে বা 7.5 চলে এলে বা 3 মিলিমিটারের বেশি যদি আমাদের এরর চলে আসে তাহলে কিন্তু সেটা কিন্তু ভুলের মধ্যে পড়বে। তাই তোমরা কিন্তু খুব মাইনুটলি এটা করবে, এবং তোমাদের অনেকেই বন্ধুরা এখানে করেছো, তোমরা আমাদের কাছে পাঠাবে, আমরা চেক করে দেবো, কোনো প্রবলেম হবে না। এবারে এখানেই বলি, যদি এখানতেই এই সেম মেথডেই কিন্তু আমি আঁকতে পারবো প্যারাবোলা এবং হাই প্যারাবোলা, কিছুই না। ঠিক এই অঙ্কটাতেই যদি আমি ইর ভ্যালু করে দিই 1:1, অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, ভিটা হবে সিএফ এর মিডিল পয়েন্ট, ভিটা হবে সিএফ এর মিডিল পয়েন্ট। ভালো করে শোনো, ইফ ভি ইজ দ্য মিডিল পয়েন্ট অফ দ্য সিএফ, তাহলে এখানে যেমন ম্যাডাম কি 2:3 তে ডিভাইড করেছেন, যে ভিএফ টা 2 ইউনিট রেখেছেন এবং সিভিটাকে 3 ইউনিট রেখেছেন, তাই ওটা ইলিপস জেনারেট হচ্ছে। ঠিক যদি ম্যাডাম এটা করতেন, ভিটা সেন্টার পয়েন্ট হতো, অর্থাৎ আড়াই 1:1 আসতো, তাহলে সেক্ষেত্রে 50 মিলিমিটারকে যদি ইকুয়াল ডিভিশন করতেন উনি দুটো, তাহলে আমার আসতো 2.5 করে সেন্টিমিটার বা 25 মিলিমিটার করে। অর্থাৎ ভিটা মিডিল পয়েন্ট যদি হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু কার্ভটা অটোমেটিক্যালি তোমার প্যারাবোলা জেনারেটেড হয়ে যেত। সেক্ষেত্রে প্যারাবোলা বা হাই প্যারাবোলা কি হয়, কিছুকে মিট করে না। ইলিপস যেমন একটা এন্ডে গিয়ে মিট হলো, সেখানে কিন্তু আজকে আমরা যতটুকু আর্ক নিলাম অর্থাৎ কাটিং পয়েন্ট নিলাম, অতটুকু জয়েন করলে কিন্তু প্যারাবোলা এন্ড হাই প্যারাবোলা হয়ে যাবে। প্যারাবোলা হাই প্যারাবোলা কিন্তু তারা গিয়ে মিট করবে না, আর একটা ভার্টেক্স আমি পাবো না। যাই হোক, এখানে তাহলে কি হচ্ছে, এই যে যখন ভিটা মিডিল পয়েন্ট হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে প্যারাবোলা। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ যদি ভি ই এর রেশিওটা
3:2 দিত, অর্থাৎ তোমার এফ থেকে ভি এর ডিস্টেন্সটা 3 ইউনিট এবং সি থেকে ভি এর ডিস্টেন্সটা 2 ইউনিট হতো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা কিন্তু হাই প্যারাবোলা জেনারেটেড হতো, তোমাকে ভাবতেই হতো না কি কার্ভটা হচ্ছে। ঠিক আছে স্টুডেন্ট, এনি কোয়ারি, কোনো অসুবিধা হলে বুঝতে? No, sir. প্যারাবোলা, হাই প্যারাবোলা, স্যার হ্যাঁ বলো। স্যার বলো। আপনি যেটা বলছিলেন এই এলিপস নিয়ে, যে কিভাবে চেক করবেন আপনারা যে ওটা মানে হ্যাঁ। ঠিক না ভুল, হুম। বললেন যে ভি থেকে হ্যাঁ। ভি ড্যাশ অব্দি যে ডিস্টেন্সটা, স্যার ওটা কি সবার মানে অলমোস্ট কি সেমই চলে আসবে? যদি প্রসিডিওর ঠিক থাকে ওই 1 মিলিমিটার বা 2 মিলিমিটার এরর আসতে পারে, আদারওয়াইজ সবার একই আসে, একই আসবে। যেমন ধরো আমরা পলিগন এঁকেছি, যেমন পেন্টাগন এঁকেছি, পেন্টাগনের আমি একটা বললাম যে আমরা কোশ্চেন দিলাম যে পেন্টাগনটা ড্রয়িং করলে এবং তার একটা ইন্টারনাল অ্যাঙ্গেল মেপে দেখাও। আমরা তো জানি পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল কত হয়, তার কাছাকাছি এলে পরেই তোমার ওটা রাইট, যা কাছাকাছি না এলে পরেই তোমার ওটা রং হয়েছে। আমরা স্টুডেন্টদের এই চেকিং গুলো শিখিয়ে দিই এর জন্য, যাতে স্টুডেন্টরা নিজেরাও চেক করতে পারে তার ড্রয়িংটা ঠিক হলো না ভুল হলো। ওকে ওকে। এবার নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জয়েন করা। এইভাবে জয়েন হবে না, ভি থেকে স্টার্ট করবে, ভি 1 2 3 পয়েন্ট করে জয়েন করার চেষ্টা করবে। আমরা এটা হাতে ড্রয়িং করেছি, কাজেই এটা অত সুন্দর স্মুথ আসবে না। তোমাদের বন্ধুরা হ্যাঁ। ইনস্ট্রুমেন্ট দিয়ে করেছেন, আমরা এই গ্রুপের মধ্যে দেখতে পাবে, খুব সুন্দর ওটা আসে। যদি 3টে করে পয়েন্ট তোমরা একসাথে নাও তাহলে সেটা কার্ভটা অনেক স্মুথ আসবে। যদি 3টের কম নাও তাহলে একটা ক্লাউড ফর্মেশন, মেঘের মতো হবে জিনিসটা, ওটা ভুল হয়ে যাবে। কাজেই অ্যাটলিস্ট 3টে করে পয়েন্ট যেন ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জয়েন করা হয় এট এ টাইম। হ্যাঁ প্রিয়াঙ্কা, আমি কার্ভটা ঠিক বলো এবার। সুন্দর একটা কার্ভ আসবে, যার এটা হবে ভি পয়েন্ট। ঠিক আছে, আর এখানে আমাকে শো করতে হবে সিএফটা, যেহেতু বলেছিল দেওয়া ছিল এটা, সেহেতু এটা আমাকে শো করতে হবে। আর স্কেল 1:1। ঠিক আছে, প্রত্যেকে আঁকবে, একে আমাদেরকে দেখাবে, এবং এটা যদি বোঝো আমি আর দুটো হিন্টস তোমাদেরকে দেবো যাতে করে তোমরা প্যারাবোলা এবং হাইপারবোলাটা আঁকতে পারবে, সেটাও আমাদেরকে কিন্তু দেখাবে, কারণ সেম মেথড। হাইপারবোলাটা আগে বলে দিচ্ছি, হাইপারবোলাটা একদম সেম মেথড, শুধু স্মল ই ইজ ইকুয়াল টু হবে 3/2। সেম কোয়েশ্চেন, স্মল ই ইজ ইকুয়াল টু 3/2, সেম মেথড অ্যাপ্লাই করবে। ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। হাইপারবোলা হবে অনেকটা এই রকম। ঠিক আছে, ফোকাসটা এখানে থাকবে। হাইপারবোলার মেথড আর ইলিপসের মেথড একদম সেম, শুধু ভার্টেক্সের লোকেশন চেঞ্জ হবে, এটা শুধু মাথায় রাখবে, ভার্টেক্সের লোকেশন চেঞ্জ হবে। হাইপারবোলা এরকম, ও কিন্তু ইলিপসের মতো নয়, জাস্ট এইরকম হবে। এবারে আসছি প্যারাবোলা। প্রিয়াঙ্কা এখানে সিআর একটু দেখিয়ে দে না, প্রিয়াঙ্কা সিআর ভি পয়েন্টটা একটু দেখিয়ে দে ওদের, কোথায় সিআর কোথায় ভি আছে এই ড্রয়িংটার মধ্যে। দেখো এখানে সিআর ভি একই থাকছে না, মানে সিআর একটা একই থাকছে, তোমাকে ভি পয়েন্টটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ফ্রম দ্য রেশিও অফ 3/2। এটা 3/2 হতে পারে, 4:1 হতে পারে, মোটমাট ওপরটা বড় নিচটা ছোট হলেই হবে, তাহলেই হয়ে যাবে হাই প্যারাবোলা, আর কিছু না, প্রসেস একই। তবে এক্ষেত্রে ইলিশ যেমন একটা এন্ডে গিয়ে মিলেছিল, এটা কিন্তু মিলবে না, এরকম শেপে ম্যাম যেটুকু আঁকলেন সেরকম শেপে থাকবে, এটা হচ্ছে হাই প্যারাবোলা। নেক্সট প্রিয়াঙ্কা, হ্যাঁ হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা সিএফ এ ইকুয়াল টু 50 ওটা কিন্তু শো করবে। এবারে আসছি প্যারাবোলা, সে আরো ইজি। প্যারাবোলার এসেন্ট্রিসিটি
কোথাও দেওয়া থাকবে না, প্যারাবোলার এসেন্ট্রিসিটি কিন্তু কোথাও দেওয়া থাকবে না, ভয় পেও না। আমরা ধরে নেব ই ইজ ইকুয়াল টু 1/1, তার মানে 1 + 1 = 2 ডিভিশন হবে। দেখে নাও, রাফলি বলে দিচ্ছি। সি হয়ে গেল, এফ পেয়ে গেছি, জাস্ট পারপেন্ডিকুলার বাইসেক্ট করব, ভি পেয়ে যাব। এরপর ই করার দরকার নেই, ভি এর পর থেকেই 1 2 3 4 পয়েন্ট নেবে। সেখানে রেডিয়াস নেবে C21, সেন্টার নেবে F, নেক্সট পয়েন্ট নেবে C22, সেন্টার নেবে F। এগুলো টানতে হবে, সেম মেথড অ্যাপ্লাই করবে। পারবে তো করতে? লিখে নাও, নালে কিন্তু মনে থাকবে না। ম্যাম বলো। হ্যাঁ বলো। ম্যাম, এই যে প্যারাবোলাটায় আপনি বললেন রেডিয়াসটা C21, সেন্টারটা F, আর ম্যাম F কে সেন্টার করতে হয়, আর ম্যাম তারপর এটা ওটা C2, এটা কি করেছেন? নেক্সট হচ্ছে C থেকে 2 নেব, দেখিয়ে দিচ্ছি একবার। ও আচ্ছা 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 আচ্ছা। ফার্স্টে ম্যাম C থেকে 1 নেব, F কে সেন্টার করব, 1 কে দুদিকে কাটবো, আবার C থেকে 2 মাপ নেব, F কে সেন্টার করব, 2 লাইনটাকে কাটবো। ঠিক আছে? বোঝা গেছে? ওকে ওকে ম্যাম। ম্যাম আরেকটা হাইপারবোলা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, ওটা হচ্ছে ম্যাম হাইপারবোলাটা বলো। আমরা বুঝবো কি? স্যার মানে আমরা যেমন এলিপসের সময় আমরা বুঝতে পেরেছি যে শেষ হয়ে গেছে, ওটা তো কারণ একটা সময় তো অ্যাসেন্ডিং অর্ডারে উঠছে আবার নেমে গেল, হ্যাঁ কিন্তু স্যার হ্যাঁ, হাইপারবোলা তো এরকম থেকে যায়, তাহলে বুঝবো কি করে কখন কোন জায়গাটা শেষ হয়েছে? হাইপারবোলার এন্ড হবে না, ওই 3-4টে পয়েন্ট নেওয়ার পরই শেষ থেমে যাবে। ম্যাক্সিমাম 4 পয়েন্ট নেবে প্যারাবোলা এন্ড হাইপারবোলার জন্য, ম্যাক্সিমাম 4 পয়েন্ট। ওকে, ওকে মিনিমাম 3 পরীক্ষার সময় পয়েন্ট। প্যারাবোলা বা হাইপারবোলার ইউজ তো লাকি, ইলিপস সেলের পরেই চাপ আছে, ইলিপস সেলের পরেই প্রবলেমটা হ্যাঁ। যে পুরোটা এন্ড করতে হবে, শেষ করতে হবে। আদারওয়াইজ প্যারাবোলা হাইপারবোলা হলে কোনো সময় কম লাগবে, টাইম সেভিং এটা। খুবই কম লাগবে। মিনিমাম 3 পয়েন্ট নেবে, ম্যাক্সিমাম 4 পয়েন্ট নেবে ফর প্যারাবোলা এন্ড হাইপারবোলা। ওকে, লিখে নাও কিন্তু, এটা কিন্তু হোমওয়ার্ক দিলাম আমি। ইলিপস তার সাথে ফ্রি, প্যারাবোলা এন্ড হাইপারবোলা সেম প্রবলেম। স্টুডেন্ট বুঝতে পারলে কোশ্চেন দুটো? ম্যাডাম দুটো 3টে ড্রয়িং করতে দিয়েছেন, একটা প্যারাবোলা আঁকতে হবে, একটা হাইপারাবোলা আঁকতে হবে, একটা ইলিপস আঁকতে হবে। তোমার এসেন্ট্রিসিটি প্যারাবোলার জন্য হচ্ছে অবভিয়াসলি 1, হাইপারাবোলার জন্য 3/2, ইলিপস জন্য 2/3, এবং সি থেকে ফোকাসের ডিসটেন্সটা সবার জন্যই সেম 50 মিলিমিটার। 3টে ড্রয়িং এরই সি থেকে ফোকাসের ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিসটেন্স 50 মিলিমিটার। এবার প্যারাবোলার জন্য তোমার ইসেন্ট্রিসিটি দিচ্ছেন উনি 1, এটা তো বলে দেওয়ার ব্যাপার নেই। হাই প্যারাবোলার জন্য ওটা হাই করতে হবে, এটা 3:2 করে দিলেন, আর ইলিপসের জন্য 2:3 করে একই মেথডে ড্রয়িংটা করতে হবে। ঠিক আছে? পারবে তো সবাই? আজকে কি আমরা একটা, এবার যদি আমি একটু আগে বললাম এই মেথডে ইলিপসটা করতে একটু সময় লাগে, তাহলে নিশ্চয়ই অন্য কোনো মেথড আছে যেখান থেকে আমরা, প্রিয়াঙ্কা আজকে আমরা কনসেন্ট্রিক সার্কেল মেথডটা এঁকে দিই। কোনো সমস্যা নেই, বলো। যদি হ্যাঁ বলো। ওটা কি হাইপারবোলা প্যারাবোলার এই রেশিওগুলোটা কি কি? প্যারাবোলা হলে হবে 1, হাইপারবোলা হবে ই ইজ গ্রেটার দ্যান 1, ইলিপস হলে হবে ই ইজ স্মলার দ্যান 1। তুমি কোশ্চেনের ভ্যালুটা জানতে চাইছো? তুমি কি কোশ্চেনের জন্য ভ্যালুটা জানতে চাইছো? কোশ্চেনে ম্যাডাম দিয়েছেন 2/3 হচ্ছে ইলিপস টাকার জন্য, আর হাই প্যারাবোলার জন্য দিয়েছেন 3/2। আচ্ছা, ম্যাচ করে গেছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। স্যার হ্যাঁ বলো। বলো। স্যার এলিপসের ক্ষেত্রে আমরা যখন এই কোশ্চেনটা আমরা যখন সলভ করেছিলাম, মানে তারপরে যখন ড্রয়িংটা করেছিলাম, ওটা স্কেলটা ছিল 1:1। স্যার হাইপারবোলার প্যারাবোলার স্কেলটা কিভাবে বুঝবো, কি হবে? ভালো কোশ্চেন, আমি অ্যানসার দেবো, এটা তোমাকেই অ্যানসারটা দিতে হবে, তোমার থেকে আমি বার করবো অ্যানসারটাকে। 1:1 তো হবে। তুমি যদি, আমি সি থেকে, এই স্কেলটা কার উপর ডিপেন্ড করে,
কোনো সবাই মন দিয়ে শোনো, স্কেলটা ডিপেন্ড করে কার উপর। আমরা যে আরএফ যে করেছি তাতে কি হয়েছিল, আমি যে পরিমাণ ম্যাডাম যে কোশ্চেনটা দিয়েছেন ওটা হচ্ছে লেন্থ অফ অবজেক্ট, আর আমি যেটা আছি এটা লেন্থ অফ স্কেল, লেন্থ অফ ড্রয়িং। তাহলে আজকে ম্যাডাম যেটা সিএফ ডিস্টেন্সটা যেটা 50 বলেছেন, তুমি ওটা 50 ধরেই এঁকেছো নাকি তার অন্য ধরে এঁকেছো নাকি চেঞ্জ করে নিয়েছো? স্যার বুঝতে পেরেছি, আর বলতে হবে না। কেন বলতে হবে না, আমি বলছি যারা বাকিরা শুনে না নিক। না স্যার, বুঝতে পেরেছি, মানে আমি এতটা, না না ওটা না, ওই 50 মিলিমিটারটা এতটা মাইনিউট। আমি তোমাকে বলছি, আমি ওকে সবাইকে স্যার, বলুন বলুন। শেখাচ্ছি। সেটা সেটা হচ্ছে যে একদম যারা একদম। এখনো বুঝতে পারোনি তাদেরকে বুঝিয়ে দিই। ম্যাডাম যেহেতু 50 মিলিমিটার কোশ্চেনে দিয়েছেন এবং আমরাও 50 কে 50 ধরেই ড্রয়িংটা করলাম, তার মানে লেন্থ অফ অবজেক্ট মানে অ্যাকচুয়াল ম্যাডাম যেটা বলেছেন আমিও ড্রয়িং এ ঠিক সেটাই করেছি, তার মানে লেন্থ অফ ড্রয়িং আর লেন্থ অফ অবজেক্ট সেম। তাহলে আমার আরএফ এর যে আমি ডেফিনেশন পড়েছিলাম তাতে কি লিখেছিলাম, আরএফ ইকুয়াল টু লেন্থ অফ ড্রয়িং বাই অ্যাকচুয়াল লেন্থ। দুটোই তাহলে সেম হয়ে গেল, মানে কি আমার রেশিও এলো 1:1। তাহলে সেক্ষেত্রে আমরা স্কেলের বেলা আরএফ লিখতাম, কিন্তু এবার ড্রয়িং এর বেলায় বা আমি কোনো অবজেক্টের ড্রয়িং করবো তখন আমি আরএফ না লিখে তখন লিখবো স্কেল 1:1। ব্যাপারটা কিন্তু সেই আরএফই, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনকেই লিখতে হয়। তাহলে যদি কিনা এটা যদি ম্যাডাম হয়তো বললেন যে 50 মিলিমিটার লেন্থে আঁকতে সাপোজ, কিন্তু তোমার শীটে সাফিসিয়েন্ট জায়গা নেই, স্পেস নেই, তুমি ওটা কি করলে, তুমি ওটাকে 30 ধরে করলে, অর্থাৎ ম্যাডাম যেটাকে 50 ধরেছেন তুমি সেটাকে 30 ধরলে। তাহলে লেন্থ অফ ড্রয়িং হয়ে গেল 30 মিলিমিটার, আর অ্যাকচুয়াল ম্যাডাম বলছেন 50 মিলিমিটার। তখন স্কেল হয়ে যাবে 30/50, দ্যাট ইজ 3:5। স্কেল 3:5, ইয়েস। অর্থাৎ রিডিউসিং স্কেলে করলে। এটা কিন্তু একটা নলেজেবল প্রবলেম, অর্থাৎ এটা কিন্তু নলেজ বাড়বে এই প্রবলেম গুলো, যে এই যে তুমি কোশ্চেনটা করলে যে করলে সেটা কিন্তু খুব বন্ধুদেরকে অনেক এগিয়ে দিলে। অর্থাৎ আমাদের যে এইটা তুমি বলার যে সাহায্য করলে কোশ্চেনটা করে, আমরা সত্যি খুব প্লিজ, কারণ এরকম কোশ্চেন তোমরা করলে পরে এতে তোমাদেরই নলেজ বাড়বে, অর্থাৎ ব্রেন ওয়ার্ক হবে। বা সাপোজ ধরো ম্যাডাম একটা ডিস্টেন্স দিলেন 50 মিলিমিটার, যে ডিস্টেন্সটা দিলেন সেটা তোমার এত ছোট ড্রয়িংটা হচ্ছে তুমি ওটা দেখাই যাচ্ছেন, তুমি মনে করছো এই ছোট ডাইমেনশন আমি আঁকবো কি করে। তখন কি করতে হবে, তখন মনে করো তুমি 50 কে 70 ধরে আঁকলে, তখন তুমি করলে কি লেন্থ অফ ড্রয়িংটা ম্যাডাম বলেছে 50, আমি এটাকে 70 ধরে আঁকি। তাহলে 70 ধরে যদি আমি আঁকি তাহলে আমার লেন্থ অফ ড্রয়িং কতটা হলো, 70 মিলিমিটার যেটা তুমি এঁকেছো, আর অ্যাকচুয়াল লেন্থ যেটা ম্যাডাম বলেছেন কত, 50। তাহলে স্কেল কত হবে, লেন্থ অফ ড্রয়িং বাই 7:5। অ্যাকচুয়াল লেন্থ, দ্যাট ইজ 70:50, দ্যাট মিনস 7:5। এটা কি হলো, এটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে গেল এনলার্জিং স্কেল। 7:5, এটা এনলার্জ, ভেরি গুড, এনলার্জিং স্কেল হয়ে গেল। তাহলে আমরা তখন আমরা তো কি যারা কিনা মেকানিক্যাল বা সিভিল নিয়ে পড়াশোনা করছি বা ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে কি হয়, বেশি ক্ষেত্রে এনলার্জিং করতে হয়, ছোট ছোট জিনিসগুলোকে বড় করে দেখাতে হয়। কিন্তু আমাদের মেকানিক্যাল বা সিভিলের ক্ষেত্রে কি হয়, আর্কিটেকচারের ক্ষেত্রে কি হয়, উল্টোটা করতে হয়, অর্থাৎ বড় কোনো ড্রয়িং কে ছোট করে আঁকতে হয়। আমাদের বড় বড় মেশিন আছে, মেশিন ড্রয়িং করতে হবে, বা বিল্ডিং ড্রয়িং করতে হবে সিভিল আর্কিটেকচারদের, এদেরকে ছোট করে আঁকতে হবে। বা কম্পিউটার সায়েন্স বা ইটিসি ওদের কি করে, ইলেকট্রিক্যাল কি ওদের ছোট ছোট পার্টস হলে পরে সেটাকে বড় করে দেখাতে হয়। তার মানে সেটাই বুঝে যাচ্ছে কখন কি প্রবলেমটা কি ফেস করবে। তো আজকে আমরা একটু আগে আমি একটু কথা বললাম যে যদি এটা জেনারেল মেথডে ইলিপস প্যারাবোলা হাই প্যারাবোলা আঁকা, এই মেথডটা ছিল হচ্ছে তখনই আমরা এঁকেছি যখন কিনা ডাইরেক্ট্রিক্স আর ফোকাসের একটা রিলেশন দেওয়া ছিল। ডাইরেক্ট্রিক্স আর ফোকাসের ডিসটেন্সটা বলা ছিল, কোশ্চেন গুলো দেখবে, কম্পেয়ার করবে যে আগের কোশ্চেনটা কি ছিল, এই কোশ্চেনটা কি আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে সেই হিসেবে ডিসিশনটা নিতে হবে আমি কি মেথডে আঁকবো। প্রিয়াঙ্কা এখন কি করাবি প্রিয়াঙ্কা? না না, আমার মনে হয় আজকে ওরা ওটা নিতে পারবে না, নতুন কিছু নিতে পারবে না, কারণ ওদের যেহেতু আমি একটা মাথায় বোঝা চাপিয়ে দিয়েছি অলরেডি প্যারাবোলা আর হাইপারবোলা আঁকতে। হ্যাঁ, আমি আচ্ছা, বরং ওদের একটু ঠিক আছে, শর্ট শর্ট তাহলে আমি বলছি, এটা তোমরা সবাই নোট করো যে কখন কোন রেডিয়াস নেবে, প্যারাবোলার ক্ষেত্রে কি করবে, ঠিক আছে? যেহেতু অনেকের কাছে বই নেই আর আমি ওকে প্যারাবোলা ম্যাম। হ্যাপাবোলা করিনি, ঠিক আছে? স্যার নতুন কিছু শুরু করতে চাইছিলেন, কিন্তু আমার মনে হয় আগে এটাকে কমপ্লিট করো, নেক্সট দিন আমরা স্যারের ঠিক আছে, ড্রয়িংটা ঠিক দিয়ে আছে, শুরু ঠিক করবো, আছে, ঠিক আছে? ওকে ওকে ওকে, নো প্রবলেম। ম্যাম আমরা অলওয়েজ রেডিয়াস নেব সেন্টার থেকে, সরি সি থেকে, যেটা আছে 1 2 3 4 যতগুলো আছে ওটা রেডিয়াস নেব, আর ফোকাসে সেন্টার করে কাট করব তো। নো হ্যাঁ, স্যার, অনলি ফর প্যারাবোলা, নট ফর ইলিপস অ্যান্ড হাইপারবোলা। ওকে, ওকে ওকে। আমি ওটাই লিখে দিচ্ছি, দেখো তোমরা সবাই নোট করে নাও, আমি যেটা লিখছি বোর্ডে নোট করে নাও।
থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। একটু আগে যে স্টুডেন্ট আমাদের কাছে কোশ্চেনটা করলেন, একটা কনফিউশন কোশ্চেন আর কি, যে কখন কাকে সেন্টারিং করব, কখন কাকে রেডিয়াস ধরে করব। ঠিক ম্যাডাম ঠিক তার সলিউশনটা করে দিলেন এই টেবিলটা করে। এই টেবিলটা প্রত্যেকে নোট করে নাও, লিখে নাও সঙ্গে সঙ্গে, এটা কিন্তু পরে ভিডিও দেখেও হবে না। অর্থাৎ এটা কি ইলিপস বা প্যারাবোলা যেটা উনি আঁকছেন তার সঙ্গে করেসপন্ডিং র্যাট বা রেডিয়াস, রেডিয়াসটা কত আছে সেটাও, কাকে মেজার করব রেডিয়াস সেটাও বলে দিচ্ছেন, এবং কাকে সেন্টারিং করে আমরা আর্ক টানবো সেটাও উনি বলে দিচ্ছেন। প্রিয়াঙ্কা স্টার্ট। এটা কিন্তু নো ই, মানে এখানে ই পয়েন্টের কোনো দরকার নেই। প্যারাবোলার ক্ষেত্রে আমার ই পয়েন্টার কোনো প্রয়োজন নেই। প্যারাবোলাতে ইকুয়েশনটি বলে দিয়েছি ফর ফাইন্ডিং ভি, ভার্টেক্স এর জন্য। ঠিক আছে, ই এর কোনো প্রয়োজন নেই কিন্তু। আর কোনো হিন্ট দিতে লাগবে আঁকার জন্য প্যারাবোলা হাইপারবোলা? তোমরা বলো, আমি বলে বুঝিয়ে দে প্রিয়াঙ্কা, নো একটা পুরোটা ম্যাম। বলে দে কি কি লিখলি একবার আচ্ছা আমি বলে দে। বলে একদম শুরু থেকে আমি বলছি যে ইলিপস আর হাইপারবোলার জন্য আমি নেব ভিএফ ইকুয়াল টু ভিই পয়েন্টটা, মানে ই পয়েন্টটা আমার আসবে ফর ইলিপস অ্যান্ড হাইপারবোলা। বাট ফর প্যারাবোলা আমার বিগ আর ই পয়েন্টার কোনো প্রয়োজন নেই, লাগবে না। এবারে আসি ভার্টেক্সে। ভার্টেক্সে হবে ইলিপস অ্যান্ড হাইপারবোলার ক্ষেত্রে ভার্টেক্স আসবে, ফর ইলিপস আসবে স্মল ই ইজ ইকুয়াল টু 2/3, এটা ইলিপস এর জন্য। স্মল ই ইজ ইকুয়াল টু 3/2 ফর হাইপারবোলা, and small e is equal to 1 for parabola. ঠিক আছে, এইবারে আসছি কনস্ট্রাকশন। ড্র করার পর 1 2 3 পয়েন্ট আমি যেভাবে নিয়েছিলাম সেভাবেই নেব, এবং যেমন পারপেন্ডিকুলার টেনেছিলাম সেরকমই পারপেন্ডিকুলার টানবো। এদের ক্ষেত্রে ইলিপস, প্যারাবোলা আর হাইপারবোলার ক্ষেত্রে আমি 1 2 4 পয়েন্ট নেব, আর ইলিপসে তো আমাকে অনেক দূর যেতে হবে। আর যেটা করব প্যারাবোলার ক্ষেত্রে কি করব, সেন্টারটা নেব সি থেকে 1, সি থেকে 2, সি থেকে 3, কাটবো কোন লাইন, 1 to 1 প্রাইম, 2 to 2 প্রাইম, 3 to 3 প্রাইম। সেম মেথড, সেন্টার অলওয়েজ এফ ফর এভরিওয়ান, প্যারাবোলা, ইলিপস অ্যান্ড হাইপারবোলা। যখন আমি ইলিপস আর হাইপারবোলা ড্র করব তখন আমি রেডিয়াস নেব 1 to 1 প্রাইম, 2 to 2 প্রাইম, 3 to 3 প্রাইম and so on. সেন্টার আমার ফিক্সড এফ ফর অল। স্টুডেন্ট আঁকতে পারবে প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস? এনি কনফিউশন? বলো। আর কোনো কনফিউশন থাকলে বলো। ব্রেক করছিল, আমি ওটা বুঝতে পারিনি। ওই ইলিপস এন্ড প্যারাবোলা যেটা 1 to 4 আর প্যারাবোলাটা 1 to 4, ওটা কি? আচ্ছা, মানে আমি বলতে চাই প্যারাবোলা আর হাইপারবোলা যখন আমরা আঁকবো তখন আমাদের 1 1 2 3 4 এই 4টে পয়েন্ট নিয়ে আঁকলেই যথেষ্ট, এর বেশি পয়েন্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই। ফর প্যারাবোলা অ্যান্ড হাইপারবোলা উই টেক only 1 to 4 points, only 1 to 4 points for parabola and hyperbola. তার বেশি আঁকার কোনো দরকার নেই পয়েন্ট নেওয়ার। সবাই পারবে আঁকতে? ম্যাম সবাই জমা
সবারটা চেক করবো। Yes, ma'am. ম্যাম ইলিপস যারা Yes, ma'am. আগে ফেলেছে তাদের ইলিপস কারো কোনো কোশ্চেন থাকলে বলো। দরকার নেই, ম্যাম তারা শুধু প্যারাবোলা হাইপারবোলা আনবে। ম্যাম বলছিলাম অ্যাকচুয়ালি ম্যাম ইলিপস যখন আঁকতে দিয়েছিলেন তখন হচ্ছে ডিস্টেন্স বিটুইন ফোকাস টু ডিরেক্ট্রিক্স দিয়েছিলেন 50 mm, তো হাইপারবোলা প্যারাবোলার জন্য কি সেম? সেম 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 সেম। আচ্ছা আচ্ছা, ওকে ম্যাম। তোমরা Ma'am. যারা অলরেডি, হ্যাঁ বলো। ম্যাম আপনি কি বলছিলেন ওটা বলে দিন। হ্যাঁ, তোমরা যারা অলরেডি ইলিপস এঁকে ফেলেছো, আমরা চেক করে দিয়েছি, তাদের আবার করে ইলিপস আঁকার দরকার নেই, তারা শুধু প্যারাবোলা আর হাইপারবোলাটা আঁকবে। আর যারা ইলিপস আঁকোনি তারা তিনটেই আঁকবে। বোঝা গেছে? অনেকেই তো Okay, ইলিপস ma'am. এঁকেছো, তো করে দিয়েছি, তাদের আবার করে আঁকার কোনো প্রয়োজন নেই, কারণ সেম কোয়েশ্চেন আছে। তারা বরং প্যারাবোলা হাইপারবোলাটা আঁকবে। ম্যাম আপনি বলো। প্যারাবোলার এমনি জেনারেল পিকচারটা কিরকম হবে আপনি একটু মানে বোর্ডে একটু করে দিন। হ্যাঁ, অফকোর্স অফকোর্স। এটা মুছে দিই? ইয়েস ম্যাম। মুছে দেবো? Yes, ma'am. Yes, ma'am. মুছে দিন। সবাই একটু কষ্ট করে লিখো, শুধু স্ক্রিনশট নিয়ে রাখলে কিন্তু হয় না, পরে আর পড়া হবে না কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখে। লিখছি স্যার। ওরে বাবা, ড্রয়িং এ এত কিছু মারিস না, শীট ছেড়ে খাতায় আঁকছিস, এবার যদি স্ক্রিনশট নিস তাহলে মাথায় কিচ্ছু থাকবে না। এক্সামটা তো দিতে হবে। প্যারাবোলা দেখো, এইরকম আসবে, অনেকটা কার্ভ টাইপের। এটা আমার সি, এটা আমার ভি, এটা আমার A। ম্যাম ডিফারেন্সিয়েট করা যাবে তো প্যারাবোলা আর হাইপারবোলাকে, নয়তো দুটো সেম হয়ে গেলে প্রবলেম আছে। না না, হবে ডিফারেন্সিয়েট করা যাবে, করা যাবে। দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। হাইপারবোলার ক্ষেত্রে ওপেনিংটা বেশি হবে, হাইপারবোলাটার হাটা বেশি হবে। এইটা হচ্ছে হাইপারবোলা আর এটা হচ্ছে প্যারাবোলা। দেখে বোঝা যাবে? ইয়েস ম্যাম। প্যারাবোলার ক্ষেত্রে ভিটা মিডল পয়েন্ট হবে সিএফ এর একদম। প্যারাবোলার ক্ষেত্রে ভিটা মিডল পয়েন্ট হবে একদম, ভি ইজ দ্য মিডল পয়েন্ট অফ দ্য সিএফ। আর হাইপারবোলাতে ভিটা একটু সি এর দিকে সরে আসবে, আর ইলিপসের বেলা ভিটা এফ এর দিকে সরে থাকবে। ওপেনিংটা সবচেয়ে বেশি কম হবে ইলিপসের ক্ষেত্রে, আর তারপর প্যারাবোলা আর হাইপারবোলার ক্ষেত্রে ওপেনিংটা খুব বেশি হবে। পরীক্ষার সময় যদি প্যারাবোলা আর হাইপারবোলা যদি পাও তাহলে তো খুব ইজি মেথড, টাইম কনজাম্পশনটা কম হবে। মেথড তো সবই একই, ইলিপসের ক্ষেত্রে ধৈর্য ধরে পুরোটা শেষ করতে হবে। এই ইলিপসের এই মেথড আঁকতে দেয় না। ইলিপস আঁকতে দিলে তোমাদের মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস যেটা স্যার আজকে শুরু করতে চেয়েছিলেন ওটাই দেয়। এটাতে প্যারাবোলা হাইপারবোলাই আঁকতে দেয়। সেজন্য আমাদের মানে ম্যাম এরকম প্রসেস বলা থাকে যে এই প্রসেসেই ড্রয়িং করতে হবে? না না না, প্রসেস কি হবে? আমার কোনো ডেটা দেওয়া আছে, তার মানে আমি যেরকম ইচ্ছে সেরকম করতে পারি? না নিরঞ্জন। আচ্ছা আমি একটু বলে দিই, মানে স্যার আমি বলতে চাইছি যে মানে যেই প্রসেসটা চাই সেটা করতে পারি, মানে যেরকম ইচ্ছে সেরকম, মানে ভুলভাল। আমি বলে দিচ্ছি নীলাঞ্জন, আমি বলে দিচ্ছি। ভালো কোয়েশ্চেন করেছো নীলাঞ্জন, এবার আনসারটা শোনো। এটা হচ্ছে আমরা আমাদের ডেটা কি কি সাপ্লাইড আছে তার উপর ডিপেন্ড করে মেথড অ্যাপ্লাই করব। এই যে আজকে যে মেথডটা শেখানো হলো সেটা হচ্ছে জেনারেল মেথড বা ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিসটেন্স যদি বলে দেওয়া থাকে এবং এসেন্ট্রিসিটি দেওয়া থাকে তবেই আমরা এই মেথডে আঁকতে পারবো। কি বললাম? যদি আমাকে ডাইরেক্ট্রিক্স থেকে ফোকাসের ডিসটেন্স দেওয়া থাকে এবং এসেন্ট্রিসিটি দেওয়া থাকে বা কার্ভের নাম বলা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই মেথডে আঁকতে পারবো। কিন্তু যদি আমাকে মেজর অ্যাক্সিস এন্ড মাইনর অ্যাক্সিস দেওয়া থাকে ইলিপসের ক্ষেত্রে তাহলে কিন্তু আমরা এই মেথডে আঁকতে পারবো না, কারণ মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস থাকলে পরে সেক্ষেত্রে আমাকে অন্য একটা মেথড অ্যাপ্লাই করতে হবে, সেটা শর্টকাট মেথড, অত চিন্তার কিছু নেই। মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস আমাকে কি কি ডেটা দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে। তবে একটা শুধু ক্লু দিয়ে রাখি, যদি আমাকে হাই প্যারাবোলা বা প্যারাবোলা আঁকতে হয়
তাহলে এই ডাইরেক্ট্রিক্স মেথডই থাকবে। ইলিপসের ক্ষেত্রে আমাদের সিলেবাসে 2-3 রকমের পয়েন্ট মানে প্রসিডিওর আছে বা মেথড আছে। আর যদি আমাকে যেখানে ডাইরেক্ট্রিক্স আর ফোকাসের ডিসটেন্স দেওয়া আছে তাহলে আমাকে এই মেথডই আঁকতে হবে। যদি আমাকে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসের লেন্থ দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে আরেকটা মেথডে আঁকতে হবে, যেটা আমি আজকে করাতে চাইছিলাম, ওটা নেক্সট দিন করাবো। এবারে হ্যাঁ ধরো দেখো এখানে দেওয়া কোশ্চেনটা আমি লিখেছি। হ্যাঁ দেখো কোশ্চেনটা আমি লিখেছি, যদি কোশ্চেনে থাকতো ড্র অ্যান ইলিপস অফ মেজর অ্যাক্সিস ইজ 80 মিলিমিটার, মাইনর অ্যাক্সিস ইজ 60 মিলিমিটার, তখন কিন্তু তুমি আজকের মেথডটা দিয়ে আঁকতে পারতে না। পারতে কি? পারতে না। এটা বললেন যে কোয়েশ্চেনের ডেটা অনুযায়ী আমাকে ডিসিশন নিতে হবে যে আমি কোন মেথডে আঁকবো। বোঝা গেল নীলাঞ্জন? খুব ভালো কোয়েশ্চেন করেছো। ক্লিয়ার করতে পারলাম? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। হ্যাঁ কোন রকম ডাউট এই থাকলে আমরা পরে এরকম কোশ্চেন করবে আমাদের কাছে, আমরা ঠিক তোমাদের সাপোর্ট দেবো, আমরা তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। এবং তোমাদের সবচেয়ে আমাদের যে সিলেবাস যেভাবে ম্যাডাম কোশ্চেন গুলো সিলেক্ট করেন ম্যাডাম বা আমি, আমরা একটা সিস্টেমে আসি, অর্থাৎ একটা স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আমাদের আগের থেকে পরের অঙ্কগুলো বা প্রবলেম গুলো একটু টাফ হয় এবং সেটা আগেরটার অ্যাপ্লিকেশনই করতে হয়। আমরা নেক্সট দিন আমরা এই ড্রয়িংটাকে করবো, এই মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস দিয়ে আমরা পরদিন আমরা ইলিপসের ড্রয়িংটা করবো। যেহেতু আজকে আমাদের টাইমের জন্য আমরা শিটে দেখাতে পারলাম না, আজকে আমরা 3টে জিনিস শিখলাম। এর ভিডিও ম্যাডাম দিয়ে দেবেন। আর আমরা এরপর দিন আমরা নেক্সট ক্লাসে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস দিয়ে আমরা ইলিপস আঁকা শিখবো। আর ঠিক কারো আছে, কোনো তুমি কোয়েরি থাকলে একটু প্লিজ বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার বলছি হ্যাঁ বলো। একদম প্রথম ক্লাসে যেদিনকে কার্ভ শেখানো হয়েছিল সেদিনকে আপনারা যে কোশ্চেনটা দিয়েছিলেন ওখানে ছিল কি টু ড্র ইলিপস উইথ দ্য হেল্প অফ ফোকাস, ডিরেক্ট্রিভস এন্ড এসেন্সিসিটি বাই ফার্স্ট মেথড। তো আমি এটা জানতে চাইছি কি ফোকাস, ডিরেক্ট্রিভ আর এসেন্সিসিটি দিয়ে কি কোনো সেকেন্ড থার্ড মেথডও আছে? এই যে না এইটা সেকেন্ড না মেথড না, এই যে আমরা ওটা দিয়ে নেই, আমরা সেকেন্ড মেথড বলতে এই পরের মেথডটা, এই যে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস, এটা বলতাম সেকেন্ড মেথড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভেবেছি পার্টিকুলার ওইটা দিয়েও কোনো সেকেন্ড মেথডও হয়তো আছে, ফোকাস, ডিরেক্ট্রিভস না, এন্ড এসেন্সিসিটি। না ওকে না। অনেকভাবে আঁকা যায়, অনেক অনেক রকম মেথড আছে, অবলং মেথড আছে, অনেক রকম মেথড আছে ইলিপস আঁকার। ঠিক আছে, ওটা হচ্ছে ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড Okay, হচ্ছে okay. মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস, এটাই বেশি আসে। এইখানে একটু বলে রাখি, নীলাঞ্জনকে আমি খুব বেশি হতাশ করে দিয়েছি। নীলাঞ্জন তুমি এত হতাশ হয়েও না। এই যে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস, এখানে কিন্তু আমার চয়েসের একটা আঁকা হবে, স্যারের চয়েসে একটা আঁকা হবে। দুটোর যে কোনো একটা তোমরা আঁকতে পারো এক্সামে, দুটোই কারেক্ট। ওকে, যার যেটা ইজি মনে হবে সে সেটা। না না, আমি বলছি না, তুমি চাইছিলে না যে আমার অপশনে কিছু অপশনে আছে এই মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস, আমরা দুটো মেথড চাইছিলাম না, না 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 না, আমি চাইছিলাম না, আমি ভেবেছিলাম। আমার চাওয়ার উপরে কি ডিপেন্ড করছে? না, তোমার চাওয়ার উপরেই সবকিছু ডিপেন্ড করছে, কারণ তুমি তো পড়বে, তুমি তো ড্রয়িংটা করবে। ঠিক আছে, আমি সেজন্য বলছি যে এই মেজর তুমি বলতে নীলাঞ্জন না, তুমি বলতে স্টুডেন্ট, যে কোনো স্টুডেন্টই হ্যাঁ 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 কোনটা আমার অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনটা সেই তোমার জেনে নেবে। যে কোনো মেথড তোমরা অ্যাপ্লাই করতে। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। তাহলে আজকে ক্লাসটা এই অবধি। হ্যাঁ বলো বলো, কে কিছু বলবে? ম্যাম হাইপারবোলা প্যারাবোলার কোনো ড্রয়িং ভিডিও নেই ইউটিউব ভিডিও? না, নেই। তোমরা চেষ্টা করো, আমরা তাহলে এটা মেথডটা তো একই, আমরা নাহলে পরে করে দিচ্ছি, পরদিন করিয়ে দেবো আবার। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ স্যার। সবাই পারবে, সবাই পারবে। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। ভিডিও করবো যেটা তোমরা পারবে না, সেটারই ভিডিও করবো যেটা তোমরা পারবে না। যেটা পারবে সেটা কেন ভিডিও করব? সেটা তো তোমরাই আমাদেরকে ওকে দেখাবে। ম্যাম, ওকে ম্যাম, সবাই পারবে, সবাই করে দেখাবে আমাদের। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে 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 ওকে, থ্যাংক ইউ স্টুডেন্ট, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। Thank you, ma'am. Thank you, sir. Thank you, ma'am and sir. ওকে, থ্যাংক ইউ স্যার।